মাত্র কয়েকদিন আগে আমার এই অনুষ্ঠানেই আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম বিজেপি এবং আরএসএস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস এর ইকুয়েশন। সেটা ছিল প্রথম পর্ব, যেখানে আমরা বলেছিলাম যে আরএসএস এর সাথে বিজেপির, বিশেষ করে এই মুহূর্তে নরেন্দ্র মোদীর যে বিজেপি, সেই বিজেপির সাথে যে চরম সংঘাত চলছে, সেই সংঘাতের আবহে মোহন ভাগবতের যে বক্তব্য, যে ৭৫ বছরে পৌঁছতে চলেছেন নরেন্দ্র মোদী আমরা জানি আগামী মাসে, এবং ৭৫ বছরে রিটায়ারমেন্টের উপদেশ দিচ্ছেন মোহন ভাগবত, তাহলে তার তীর, তার নিশানা কি ছিল নরেন্দ্র মোদীর দিকে? এমন একটা সময় এই আলোচনা আপনাদের সামনে আমরা তুলে এনেছিলাম, যখন আমরা বারবার দিল্লি হোক বা নাগপুর, যে কথা আমাদের কানে ভেসে আসছিল যে আরএসএস এর সাথে কিন্তু একটা কোল্ড ওয়ার চলছে বিজেপির। এই মুহূর্তে যে বিজেপির নেতৃত্ব, বলাই বাহুল্য, এই মুহূর্তে যে বিজেপিকে আপনারা দেখছেন, এটা তো আর অটল বিহারী বাজপেয়ী, এলকে আদবানির বিজেপি নয়, এটা অবশ্য করেই নরেন্দ্র মোদী, অমিত শাহর বিজেপি, নরেন্দ্র মোদী বিজেপি, মোদিফাইড বিজেপি। সেই বিজেপির সাথে আগের বিজেপির বিস্তর ফারাক রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদীতে ছেয়ে গেছে এই মুহূর্তে বিজেপি, একটা পার্সোনালিটি কাল্ট তৈরি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এর প্রভাব কি কিছুটা হলেও ক্ষুণ্ণ হচ্ছিল বলে আরএসএস মনে করছিল? কিছুটা কি বিচ্যুতি হয়েছে? এবং সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে বারবার মানে স্কেলের বাড়ি নক করা যেটাকে বলে, ঠিক সেই কাজটাই কি বারবার সরসংঘ চালক মোহন ভাগবত মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছেন? আমরা পশ্চিমবঙ্গের নিরিখেও দেখেছি, পশ্চিমবঙ্গে যেভাবে বিজেপি চলছে, যেভাবেই দলটি পরিচালিত হচ্ছে, সেটা নিয়ে আরএসএস এর অন্দরে আমরা যখন কথা বলে দেখেছি, তারা কিন্তু খুব একটা খুশি নন। বিশেষ করে বিগত কয়েকটা নির্বাচন, ২০২১-এর বিধানসভা হোক বা ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফল একেবারেই আশানুরূপ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস এর যারা পুরনো কর্মী, যারা পশ্চিমবঙ্গের বুকে একেবারে তৃণমূল স্তরে আরএসএসটি করেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা আদি বিজেপি, তারা কিন্তু মনে করছিলেন যে পশ্চিমবঙ্গের বুকেও বিজেপি যেভাবে চলছে সেটা সঠিক লাইন নয়। এবং পরবর্তীকালে আপনারা দেখলেন যে নতুন রাজ্য সভাপতি, তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু একেবারেই আরএসএস এর লোক। শ্রমিক ভট্টাচার্য এককালে আরএসএস করে আসা, আরএসএস এর ট্রেনিং থেকে উঠে আসা একজন মানুষ, যিনি এই মুহূর্তে বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পেয়েছেন পশ্চিমবঙ্গের বুকে। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে কে এগিয়ে নিয়ে যাবেন, সেই উত্তর কিন্তু এখনো খুঁজছে বিজেপি। তার মধ্যে রয়েছে ধোঁয়াশা, কারণ যেটা আমরা জানতে পারছি, মোদী অমিত শাহ জুটির যে চয়েস, সেই চয়েসে শিলমোহর পড়ছে না নাগপুরের, কারণ তারা গো ধরেছেন, বেঁকে বসেছেন। তারা মনে করছেন, এবং এই মুহূর্তে অনেক জায়গায় এই খবর কিন্তু আস্তে আস্তে বেরোতে শুরু করে দিয়েছে, যে আরএসএস এর স্বীকৃতি ছাড়া নতুন বিজেপির সর্বভারতীয় সভাপতি হবেন না। ঠিক তেমনভাবেই প্রশ্ন ওঠে, তাহলে এনডিএর যে ভাইস প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, উপরাষ্ট্রপতির নির্বাচনের যে ক্যান্ডিডেটের ঘোষণা করা হয়েছে, সিপি রাধাকৃষ্ণন, তামিলনাড়ুর ব্যক্তি, এই মুহূর্তে মহারাষ্ট্রের গভর্নর, তিনিও তো আরএসএস এর স্বয়ংসেবক, তিনিও তো আরএসএস এর একনিষ্ঠ একজন কর্মী, তার নাম ঘোষণা করা হলো। তাহলে একদিকে আমরা দেখলাম গত মার্চ মাসে নরেন্দ্র মোদী ছুটে গেলেন নাগপুরে, প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর। কি দরকার পড়েছে? 11 বছর কেটে গেল। কেন 11 বছর, মানে 1 দশক সময় কেন লাগলো হিন্দু হৃদয়ের সম্রাট নরেন্দ্র মোদী, যিনি হিন্দুত্বের আইকন, কাল্ট ফিগার হিসেবে উঠে এসেছেন, যে প্রচারে বারবার উঠে আসে, সেই নরেন্দ্র মোদীর যে আইডিওলজিক্যাল সোর্স বিজেপি, সেই আরএসএস এর হেডকোয়ার্টারে যেতে 1 দশক কেন লাগলো? এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক একটি বিষয়। সেই প্রশ্ন আমরা আগের এপিসোডেও তুলেছি, আজ আরেকবার তুলব। দ্বিতীয়, অবশ্যই যে আরএসএস 100 বছরে পা দিচ্ছে এবছর, সেই আরএসএস এর সম্বন্ধে বিবৃতি এই প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী করলেন, সেটাতেও 11 বছর সময় কেন লাগলো, এর আগে করেননি। এবং তিনি যখন আরএসএস এর কথা বললেন, তখন হেগড়েওয়ার, গোলওয়ালকার, তাদের নাম একবার উচ্চারণ করলেন না, উল্টে বললেন আরএসএস পৃথিবীর সবচেয়ে বড় এনজিও। যেই এনজিওদের বিরুদ্ধে অনেকেই বলবেন এই মোদী সরকার বলা কার্যত জেহাদ ঘোষণা করেছে। তাহলে কি সেটা আরএসএস এর প্রশংসা ছিল, নাকি বকলমে কিছুটা হলেও আরএসএসকে এটা বুঝিয়ে দেওয়া হলো যে রাজনীতি তিনি করবেন, নরেন্দ্র মোদী,
তিনি এই মুহূর্তে রাজনীতির অলিন্দে রয়েছেন। রাজনীতি তার কাজ, আরএসএস যেমন তাদের কাজ করছে, সেটা সাংস্কৃতিক জাগরণের কথা হোক, মানুষের চেতনা জাগরণের কথা হোক, সেই কাজে আরএসএস বেশি যোগ দিক। রাজনীতিটা তাদের ওপর ছেড়ে দেওয়া হোক, বিজেপিটা তিনিই চালাবেন, নাকি সেই মেসেজটা নরেন্দ্র মোদী দেওয়ার চেষ্টা করলেন। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা এমন একজন মানুষকে আজ পেয়েছি যিনি আরএসএস এবং নরেন্দ্র মোদী এই দুই খুব ভালো করে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিগত কয়েক দশক ধরে। আমাদের সাথে এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন সাংবাদিক এবং লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়। নীলাঞ্জনদা, অনেক অনেক স্বাগত আজ তাক বাংলার পর্দায়। আপনাকে আমরা প্রথমবার আজ পাচ্ছি এবং আমাদের দর্শকরা খুব মুখিয়ে রয়েছেন আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ শুনবেন বলে। এক, নরেন্দ্র মোদী তৃতীয় টার্ম, তার যে ক্যারিয়ার গ্রাফ সেটাকে আপনি খুব ক্লোজলি মনিটর করেছেন, দেখেছেন, সেটা নিয়ে লেখালেখি করেছেন। এবং দুই, আরএসএস, যেই আরএসএস থেকে নরেন্দ্র মোদীর উত্থান এবং সেই আরএসএস এর সাথে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক আজকে এসে দাঁড়িয়েছে সেটা নিয়েও আপনি আলোকপাত করবেন। আমি যাব এই আলোচনায়, কিন্তু কুইকলি একবার দেখাই 15ই আগস্ট সকালবেলা লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন তখন অনেকেই খুব সারপ্রাইজড হয়েছেন। সারপ্রাইজের কিন্তু খুব একটা কারণ নেই। নরেন্দ্র মোদী আরএসএসকে নিয়ে বলবেন সেটাই তো খুব স্বাভাবিক, কিন্তু তার এক দশকের বেশি সময় কেন লাগলো? আরএসএস এর এবছর 100তম বছর এবং নরেন্দ্র মোদী আরএসএসকে নিয়ে তার যে মন্তব্য সেটাই আপনাদেরকে শোনাবো এবং তারপর আলোচনায় আসবো। आज मैं बहुत गर्व के साथ एक बात का जिक्र करना चाहता हूं। आज से 100 साल पहले एक संगठन का जन्म हुआ, राष्ट्रीय स्वयंसेवक संघ। 100 साल की राष्ट्र की सेवा एक बहुत ही गौरवपूर्ण स्वर्णिम पृष्ठ है। व्यक्ति निर्माण से राष्ट्र निर्माण के संकल्प को लेकर के 100 साल तक मां भारती का कल्याण का लक्ष्य लेकर के लक्षावधि स्वयंसेवकों ने मातृभूमि के कल्याण के लिए अपना जीवन समर्पित किया है। सेवा, समर्पण, संगठन और अप्रतिम अनुशासन, ये जिसकी पहचान रही है, ऐसा राष्ट्रीय स्वयंसेवक संघ दुनिया का ये सबसे बड़ा एनजीओ है। एक प्रकार से 100 साल का उसका समर्पण का इतिहास है। आज लाल किले की प्राचीर से 100 साल की इस राष्ट्र सेवा की यात्रा में योगदान करने वाले सभी स्वयंसेवकों को आदरपूर्वक स्मरण करता हूं और